ভার্সিটির সেই চিরচেনা ক্যান্টিনে বসে আছে আরজু। সাবিহা রিমির কাঁধে মাথা রেখে সেই কখন থেকে অশ্রু বিসর্জন দিয়ে যাচ্ছে। বাবার হঠাৎ নেয়া সিদ্ধান্তের মেয়েটা বেশ কষ্ট পেয়েছে। যারা এসবে বেশ বিরক্ত। বাস্তববাদী এই মেয়েটার সম্পর্কের এত জটিলতা মাথায় আসে না। বেশ বিরক্তি নিয়ে যারা বলল, আঙ্কেলের সমস্যা কি? এখনই তোর বিয়ের ভূত তার মাথায় চাপল কি করে? এমন বাচ্চা মেয়ে বিয়ে দিয়ে কি করবে? আমি ডেম শিওর তুই ইন্টিমেসির কিছুই জানিস না। আরজুর মতো আবাল নিশ্চয় তুই না? আরজু ক্ষিপ্ত চোখে যারার দিকে তাকাল। যারা আরজুর সেই তীক্ষ্ণ দৃষ্টি উপেক্ষা করে বলল, এইভাবে তাকাস কেন? মিথ্যা বলেছি? অস্থির হয়ে সবাইকে না জানিয়ে বিয়ে করেছিস। আবার সেই বিয়ের মজাও কয়দিনের মধ্যেই শেষ। তোর সবকিছুতেই হুটহাট ডিসিশন না নিলে হয় না। এমন জোসমালকে পেয়েও আগের বিষয় নিয়ে পড়ে আছিস। আরে অতীত নিয়ে পড়ে থাকলে ভবিষ্যতে সামনে আগাবি কি করে? আর এই মালও হাতছাড়া হয়ে যাবে। শকুনের মতো তোর মালের দিকে মেয়েদের তীক্ষ্ণ নজর। আরজু কটমট চোখে তাকিয়ে নিচু সরে যারার কানে কানে বলল, বেশি কথা বলবি তো হাটে হাড়ি ভাঙব। আর মাল কি? ফিউচারে তোর ভাসুর হতে পারে। সম্মান দিয়ে কথা বল। যারা মুখ বাঁকিয়ে অন্যদিকে তাকিয়ে বিড় করে জাহিদকে গালি দিতে লাগল। এই ছেলের জন্য আজ তাকে চুপ থাকতে হচ্ছে। না হলে তার মুখ বন্ধ করা এত সহজ ছিল না। ফুয়াদ চিন্তিত ভঙ্গিতে বলল, রামিন জানে বিষয়টা? সাবিহা নাক টেনে মাথা দুই দিকে নেড়ে না জানাল। আর ভাঙ্গা গলায় বলল, ও জানলেই কি আর না জানলেই কি? তার কিছুই আসে যায় না। শুভ বেশ আফসোস নিয়ে বলল, এই রামিনটাকে নিয়ে আর পারা যায় না। সবকিছু থেকে এমন গা বাঁচিয়ে কেন চলছে? কল দে শালাকে। ফুয়াদ কল করল রামিমকে, কিন্তু কল রিসিভ হল না। সকলেই চিন্তিত ভঙ্গিতে বসে রইল। ভার্সিটির থেকে বেরিয়েই কিছুদূর এগিয়ে গেল আরজু। সাবিহাকে নিয়ে শুভ গেছে রামিমের বাসায়। রামিমের সাথে দেখা করে সবটা জানানো প্রয়োজন। আরজু কাঁধে ব্যাগ ঝুলিয়ে হাঁটছে। বিকেলের শহরে স্নিগ্ধ হাওয়ায় হাঁটতে ভালোই লাগছে। হঠাৎ খেয়াল করল পেছনে থেকে বেশ কয়েকটা গাড়ি এগিয়ে যাচ্ছে। আরজু পেছনে ফিরে তাকাল। বেশ কয়েকটা গাড়ির মাঝে বেশ পরিচিত গাড়িটা দেখে আরজুর হৃদস্পন্দন বেড়ে গেল। আরজু একদৃষ্টিতে সেদিকেই তাকিয়ে রইল। গাড়িটা মুহূর্তেই তার সামনে দিয়ে বেরিয়ে গেল। আরজু একটা দীর্ঘশ্বাস ফেলে কাঁধের ব্যাগ শক্ত করে চেপে ধরে সামনে এগিয়ে গেল। সামনের দেয়ালে একটা বড় পোস্টারে চোখ পড়ল তার। সামনের একটা সুনামধন্য কলেজে বিশাল বড় সমাবেশের আয়োজন করা হয়েছে, যেখানে বিশেষ অতিথি নাহিদ। এই পোস্টারটা আরজু আরও কয়েকদিন আগেই দেখেছে। তাই তো তার অবচেতন মন সেই কলেজের দিকেই ছুটে চলছিল। আরজু ছোট ছোট পা ফেলে সেই সমাবেশের কাছাকাছি চলে গেল। মাঠে সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। আরজু দূর থেকেই স্টেজের দিকে তাকাল। কয়জন গার্ড নাহিদকে স্টেজের দিকে নিয়ে যাচ্ছে। অনেকদিন পর নাহিদকে দূর থেকে দেখে আরজুর যেন মন ভরল না। একটু সামনে এগিয়ে যেতে পারলে ভালো হতো, কিন্তু যা ভিড় সেটা সম্ভব হবে বলে মনে হচ্ছে না। আরজু ভিড়ের ধাক্কায় কয়েক কদম পেছাতেই পেছনে স্ক্রিনে নাহিদকে স্পষ্ট দেখতে পেল। সর্বদা পরিপাটি থাকা মানুষটাকে অনেকটাই এলোমেলো লাগছে। ট্রিম করা হয় না বোধহয় অনেক দিন। খোঁচা খোঁচা দাড়িগুলো অনেকটাই বড় হয়ে গেছে। আরজু ছোট স্ক্রিনে থাকা অন্যমনস্ক নাহিদের মুখে হাত বুলাল। আরজু যেন দম ফাটা কান্না পাচ্ছে। নাহিদের সিগারেট পোড়া ওষ্ঠে গভীর স্পর্শ দিতে ইচ্ছে জাগছে।
আরজু শুকনো ঢোক গিলল। এই আবেগ সে কেন কন্ট্রোল করতে পারে না? আবেগে ভেসে এবার আর কোনো সিদ্ধান্ত সে নেবে না। আরজু আবার স্টেজের দিকে দৃষ্টি নিক্ষেপ করল। সামনের মানুষটি কি আদৌ ভালো আছে? রামিম মাত্রই চুলায় চায়ের পানি বসিয়েছে। সারাদিনের ক্লান্তির পর এক কাপ চা না হলেই নয়। আগে দিন শেষে মায়ের হাতের এক কাপ চা সব ক্লান্তি দূর করে দিত। কিন্তু এখন নিজের কথা নিজেকেই ভাবতে হয়। এসব ভাবছি সে ঠিক তখনই ডোরবেল বেজে উঠল। রামিম চুলার আঁচ কমিয়ে গেল দরজা খুলতে। দরজার ওপাশে শুভ আর সাবিহাকে দেখে খানিক অবাক হল। তারপর মুচকি হেসে বলল, এই অবেলায় তোরা? আয় ভেতরে আয়। মাত্রই চায়ের পানি বসিয়েছি, তোদের জন্য 2 কাপ বাড়িয়ে বসিয়ে দেই। শুভর মন চাইল রামিমের নরম গালে কষিয়ে থাপ্পড় বসাতে। শুভ শক্ত গলায় বলল, আমরা চা খেতে আসিনি, তোর সাথে জরুরি কথা আছে। আরে বসো, সব কথা হবে। বলেই সে রান্নাঘরে চলে গেল। সাবিহার রাগে দাঁত কটমট করছে। খানিকটা রেগেই শুভকে বলল, দেখেছি সেই ছাগলকে, এর মধ্যে কোনো সিরিয়াসনেস নেই। তুই শান্ত হো, আমি কথা বলছি। একটু পরই রামিম 3 কাপ চা নিয়ে হাজির। রামিম মৃদু হেসে বলল, মায়ের মতো ভালো চা বানাতে পারি না, তবে ট্রাই করে দেখ আরজুর মতো সাংঘাতিক চা হবে না। রামিমের কথায় শুভ মৃদু হাসল। তারপর গম্ভীর সুরে বলল, তুই জানিস সাবিহার বিয়ের কথা চলছে? রামিম একবার আর চোখে সাবিহার দিকে তাকাল। সাবিহা চুপচাপ মাথা নিচু করে বসে আছে। রামিম বেশ স্বাভাবিকভাবেই বলল যে, ভালো তো। রামিমের কথায় সাবিহা অভিমানী চোখে রামিমের দিকে তাকাল। রামিমকে দেখে মনে হচ্ছে এই খবরটা সে আগে থেকেই জানে। সাবিহা বেশ রেগে চায়ের কাপটা ফেলে দিল। মুহূর্তেই সেটি ভেঙে ফ্লোরে গড়াগড়ি খেতে লাগল। শুভ সাবিহার হাত ধরে শান্ত হতে বলল। রামিমের দিকে তাকিয়ে বলল, রামিম, আমার মনে হয় তোদের শান্ত হয়ে কথা বলা প্রয়োজন। আমার মতো ভুল করে চিরদিন পস্তাস না। টেক ইট সিরিয়াসলি। বলেই শুভ রামিমদের বারান্দায় গিয়ে বসল। পকেটে থাকা সিগারেটে আগুন ধরিয়ে সুখটান দিল। এতে আদৌ সুখ আছে কিনা তার জানা নেই। তবে আজকাল বন্ধু মহলের সকলের ছন্নছাড়া জীবন দেখে ভয়েস চিন্তা হয়। জীবন তাদের জন্য কি রেখেছে কে জানে। রামিম ভাঙ্গা কাপটার দিকে তাকিয়ে শান্ত হয়ে বলল, রাগ দেখিয়ে জিনিসপত্র ভাঙছিস কেন? আমার তোর মতো বিত্তশালী বাবা নেই। একটা মা ছিল, সেও স্বার্থপরের মতো চলে গেছে। সাবিহা রাগে দিশেহারা হয়ে বলল, যারা ধরে রাখতে জানে না তাদের ঠিক এইভাবেই সব হারিয়ে যায়। তোর মতো খাপোছাড়া মানুষের জীবনে থাকতে চাইলেও সেটা সম্ভব না। অবহেলা সব সম্পর্কের রং ফিকে করে দেয়। বিয়ে করছিস ভালো কথা, আমার সাথে রাগ দেখাচ্ছিস কেন? আমি বিয়ে করলে তোর কিছু আসে যায় না? রামিম স্বাভাবিকভাবেই জবাব দিল, না। আমার কি? তুই বলতে চাইছিস কোনো দিন আমার জন্য কিছু অনুভব করিসনি? না। আরজু, রিমি আর যারা আমার জন্য যেমন তুইও ঠিক তেমন। সাবিহা এই কথায় বেশ ক্ষিপ্ত হল। রামিমের কলার চেপে ধরে চেঁচিয়ে বলল, তাহলে ওদের কেউ কি কিস করেছিস? বল। রামিম হতবম্ব হয়ে তাকিয়ে রইল। শুকনো ঢোক গিলে বলল, ফালতু কথা বলছিস কেন? ওরা আমার বন্ধু, ওদের কিস কেন করব? তাহলে আমাকে কেন করেছিস? দেখ সাবিহা, এটা জাস্ট একটা মোমেন্ট ছিল। তাছাড়া তুই আমাকে সিডিউস করেছিস। সাবিহা চোখ মুখ কালো করে ফেলল।
রেগে বলল, আমার আফসোস হচ্ছে তোর মতো ভীতু কাপুরুষ কাউকে ভালোবেসেছি। বাবার সাথে আমি কার জন্য ফাইট করব যেখানে আমার ভালোবাসার ভিত্তিটাই অর্থহীন। সাবিহা চোখের অশ্রু ফেলতে ফেলতে বেরিয়ে পড়ল। আর রামিম সেখানেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। কয়েক মুহূর্ত পর রামিমের দুচোখ বেয়ে শীতল স্রোত নেমে গেল। নিচের ঠোঁট কামড় নিজেকে শান্ত করল। তার মতো এতিমদের বিলাসিতা মানায় না। সাবিহা তো বিলাসিতার পর্যায়ে পড়ে। এমন সচ্ছল পরিবারের মেয়েটা তার খড়কুটোর ঘরে সংসারের স্বপ্ন দেখছে। এই সংসারের কঠিন বাস্তবতা মেয়েটা জানে না। শুভ দেখল সাবিহা কাঁদতে কাঁদতে বের হয়েছে। শুভ দ্রুত সাবিহার কাছে এসে বলল, কি রে, কাঁদছিস কেন? কথা বলেছিস? ওর মতো কাপুরুষের সাথে আমি কোনো কথা বলতে চাই না। আমার লাশ উঠে গেলেও নিজের মনের কথা প্রকাশ করবে না। রাস্কেল। শুভ সাবিহার মাথায় হাত বুলিয়ে বলল, শান্ত হো। দেখিস সব ঠিক হয়ে যাবে। আমি ওর সাথে কথা বলবো। সাবিহা বাচ্চাদের মতো কেঁদে উঠল। আর বলল, রামিমটা এমন কঠিন হৃদয়ের কেন? আমাকে এইভাবে কষ্ট কেন দিচ্ছে? বাবাকে আমি কোনো ভরসায় রামিমের কথা বলবো, যেখানে সে নিজেই এই সম্পর্কের কোনো নাম দিচ্ছে না? পরিস্থিতি ওকে এমন শক্ত হতে বাধ্য করেছে। তবে তুই চিন্তা করিস না, আমি ওর সাথে কথা বলবো। শুভ সাবিহাকে নিয়ে বেরিয়ে পড়ল। রামিমের উপর শুভর বেশ রাগ হচ্ছিল। যেখানে সাবিহা সবটা ছাড়তে প্রস্তুত সেখানে রামিম কেন পিছিয়ে যাচ্ছে? মাঝে বেশ কয়েকটা দিন কেটে গেল। নাইম মাহমুদ অফিসের কাজে দেশের বাইরে ছিলেন। কিন্তু দেশে ফিরেই তিনি খবর পেলেন নাহিদ আর আরজুর ব্যাপারে। এমন একটা পরিস্থিতির ভয়টা তিনি আগে থেকেই পেয়েছেন। তিনি দেরি না করে গভীর রাতেই এয়ারপোর্ট থেকে সরাসরি নাহিদের বাসার দিকে রওনা দিলেন। ছেলেটা যে ঠিক নেই সেটা তিনি জানেন। বাসায় পৌঁছাতেই সুমি জানালো নাহিদের অনিয়মের কথা। ঠিকমতো খাওয়া দাওয়া করে না, রাতে ঠিকমতো বাসায় ফেরেন না, সারাক্ষণ অন্যমনস্ক হয়ে থাকে। মাঝে মাঝেই রুম থেকে জিনিসপত্র ভাঙ্গার শব্দ আসে। সুমি ভয়ে সেখানে যেতে পারে না। নাইম মাহমুদ দীর্ঘশ্বাস ফেলে ছেলের রুমের দিকে ছুটলেন। দরজা খুলেই দেখলেন অন্ধকার রুমটি সম্পূর্ণ ফাঁকা। সামনে এগিয়ে দেখলেন সুইমিং পুলের পানিতে পা ডুবিয়ে বসে সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে তার ছেলে। ছেলের মনের অবস্থা ঠিক ধরতে পারছেন তিনি। আরজুকে যে ছেলেটা অসম্ভব ভালোবাসে। এতদিন পর ছেলের জীবনে অনাকাঙ্ক্ষিতভাবে আরজুর প্রবেশ দেখে তিনি বেশ খুশি ছিলেন। ছেলের চোখে মুখে সুখ ফুটে উঠত। কিন্তু আবার সেই অন্ধকারে ডুবে যাচ্ছে। তিনি নীরবে ছেলের পাশে বসে পড়লেন। নাহিদ চমকে পাশে তাকিয়ে বাবাকে দেখে হতবম্ব হয়ে পড়ল। নাইম মাহমুদ নাহিদকে আরও চমকে দিয়ে নাহিদের হাত থেকে সিগারেট নিয়ে নিজের ঠোঁটে রাখলেন। নিঃশ্বাস টেনে বেশ কিছু ধোঁয়া ছাড়লেন। নাহিদ স্তব্ধ হয়ে সবটাই দেখল। বাবার সাথে তার কখনোই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল না। নাইম মাহমুদ হালকা কেশে বললেন, ভালো ব্র্যান্ড বাট বেশ ঝাঁঝালো। ইটস হার্ম ইউ। নাহিদ কিছুই বলল না। চাঁদের আলোয় ঝলমল করা পানিতে দৃষ্টি নিক্ষেপ করল। নাইম মাহমুদ আবার বললেন, মনের ভাব প্রকাশ করতে না পারা মানুষগুলো ভেতরে ভেতরে এই সিগারেটের মতোই পুড়তে থাকে। তুমি পলিটিক্সে নামবে জেনে আমি ভীষণ কষ্ট পেয়েছি। কারণ আমি নিজে দেখেছি এই পথে কত শত বাধা। জীবনের কোনো নিশ্চয়তা নেই। তুমি অনেক অল্প বয়সেই পলিটিক্সে নেমেছ। আমি ভেবেছি অন্য সবার মতো তুমি বিগড়ে যাবে।
ক্ষমতার অপব্যবহার করবে, অসৎ পথে ধাবিত হবে, উশৃঙ্খল জীবন যাপন করবে, হয়তো একসময় নারী দেহে আসক্ত হয়ে পড়বে। তুমি বেশ রগচটা স্বভাবের, নিজের রাগ কন্ট্রোল করতে পারতে না, তাই ভেবেছি সর্বদা রাগের মাথায় সব ডিসিশন নেবে যা তোমার আর দেশের জন্য ভালো হবে না। মানুষের ঘৃণা নিয়ে বাঁচবে, সমাজে হয়তো আমাকে মাথা নিচু করে চলতে হবে, কিন্তু প্রতিটি মুহূর্তে তুমি আমাকে ভুল প্রমাণ করেছ। পলিটিক্সে থেকেও কিভাবে নিজের ব্যক্তিত্বকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় সেটা তুমি দেখিয়েছ। আজ সবার মুখে আমার ছেলের প্রশংসা আর জয়গান শুনে আমার বুক গর্বে ভরে ওঠে। আমার ছেলে বিপথে যায়নি দেখে আমি মুগ্ধ হই, কিন্তু কখনোই তোমাকে সেটা মুখ ফুটে বলতে পারিনি। আমি তো বাবা, তাই ছেলের নিরাপত্তার চিন্তা আমার মাথায় সবার আগে আসে। আমি এখনো চাই তুমি এসব থেকে বেরিয়ে এসে সাধারণভাবে জীবন যাপন করো। নাইম মাহমুদ দীর্ঘশ্বাস ছেড়ে আবার বললেন, নাহিদ, তুমি ছোটবেলা থেকেই ইন্ট্রোভার্ট ছিলে। তোমার মা মারা যাবার পর আরও শান্ত হয়ে পড়েছ। কখনোই তুমি নিজের মনের কথা অন্য কাউকে বলতে না। সব দুঃখ, কষ্ট, অস্থিরতা সবটাই একা ফেস করেছ। কাউকেই তুমি নিজের মনের অবস্থা মুখ ফুটে বলতে না। সেই অভ্যাস এখনো বিদ্যমান আছে। আমার সাথে সেই ছোটবেলা থেকেই তুমি দূরত্ব বজায় রেখেছ। কেন তুমি নিজেকে অন্যের সামনে মেলে ধরতে পারছ না? আমাকে না হয় ঘৃণা করো তাই বলে অন্য সবার কাছ থেকে কেন নিজেকে আড়াল করে রাখছ? অন্য সবাই বাদ থাক, অন্তত নিজের ভালোবাসার মানুষটির সামনে তো নিজেকে মেলে ধরবে। নাহিদের বুকের ভেতরের ঝড় যেন জলোচ্ছ্বাস হয়ে বেরিয়ে আসতে চাইছে। বহুদিন পর বাবার সামনে তার সেই বাচ্চামো বেরিয়ে আসছে। সে আচমকাই বাবাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কেঁদে উঠল। নাইম মাহমুদ থমকে গেলেন। এত বছর পর তার ছেলে তাকে এইভাবে জড়িয়ে ধরেছে। নাহিদ কাপা সরে বলে উঠল, বাবা, আমার ভালোবাসার মানুষগুলো আমার কাছ থেকে হারিয়ে যাচ্ছে। প্রথমে মা, তারপর দাদা যান। আমি জীবনে আর কিছুই চাই না, শুধু আরজুকে চাই। প্লিজ আমাকে আরজু এনে দাও। ওকে ছাড়া আমি নিঃশেষ হয়ে যাচ্ছি। এই ঘরে আমার দম বন্ধ হয়ে আসে। সব জায়গাতেই আমার আরজুর স্মৃতি। আমি কাউকেই আমার মনের অবস্থা বলতে পারছি না। আমি তো আরজুকে আমার জীবনে চাইনি। এত কিছুর পর ওকে চাওয়ার সাহস আমার হয়নি। কিন্তু এক ঝোড়ো হাওয়ার মতো সে আর জীবনে এসেছিল। আমাকে নতুন করে বাঁচতে শিখিয়ে আবার হারিয়ে গেল। ওকে ছাড়া তখন বাঁচতে পারলেও এখন আমার জন্য জীবন দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে। আমি এতটাই অসহায় যে ওকে জোর খাটিয়ে আটকে রাখতে পারছি না, নিজের কাছে বেঁধে রাখতে পারছি না। না ওকে বলতে পারছি আমার ওকে চাই। আরজুকে ছাড়া আমার জন্য এক একটা দিন যেন 1000 বছরের সমান। আমাকে কি একটাবার ক্ষমা করা যায় না? আজ এই অপরাধবোধে আটকে না থাকলে আমি আরজুকে কখনোই আমার কাছ থেকে আলাদা করতাম না। মাকে হারিয়ে আমি তোমাকেও হারিয়ে ফেলেছি। সেই একাকিত্বের জীবনে বসন্ত হয়ে আমার জীবনে আরজু এসেছে। ওকে হারানোর শোক আমি সইতে পারব না। বেশ জোর গলায় ওকে বলে এসেছি শেষ নিঃশ্বাস অবধি ওর জন্য অপেক্ষা করব। কিন্তু ওকে ছাড়া যে আমি নিঃশ্বাস বন্ধ হয়েই মারা যাব। ওকে এনে দাও, আমার বউটাকে এনে দাও প্লিজ। নাইম মাহমুদের ছেলের বাচ্চামো আবদার শুনে গলা শুকিয়ে আসল। বুকে তীব্র যন্ত্রণা হল নিজ সন্তানের হাহাকার শুনে। এত বছর পর ছেলেটা তার কাছে এমন কিছু আবদার করছে যা চাইলেও খেলনার মতো সামনে হাজির করা যায় না। ক্ষমতার জোরে আরজুকে হয়তো ধরে বেঁধে ছেলের সামনে দাঁড় করানো যাবে, কিন্তু তাতে কি ছেলের মন শান্ত হবে? কখনোই না।
এখন আবেগী হয়ে এমন আবদার করলেও তিনি তার ছেলের ব্যক্তিত্বকে বেশ ভালো করেই চেনেন। জোর খাটিয়ে সে কিছুই হাসিল করার ছেলে না। আরজু মন থেকে তার কাছে ফিরে না আসলে ছেলেটা কখনোই আরজুকে বিরক্ত করতে যাবে না। তিনি পরম আদরে ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন। তার ছেলেটা ভালোবেসে কখনোই অগ্রেসিভ আচরণ করেনি। কয়জন প্রেমিক পারে নিজের প্রিয়তমাকে এমন স্বাধীনতা দিতে? তিনি নিজেই হয়তো পারতেন না। সর্বোচ্চ ক্ষমতা থাকেলেও প্রিয়তমার উপর নাহিদ বিন্দু মাত্রও ক্ষমতার প্রয়োগ করেনি। ঈষৎ এত বছর ছেলেটা তার বুক খালি করে অভিমান নিয়ে বসেছিল। ছেলের বুকের ভেতর চলা উত্তাল যেও তিনি বেশ বুঝতে পারছেন। নিজের ইগো ভুলে ছেলেকে যদি আগে বুকে জড়িয়ে নিতেন তবে হয়তো আরও আগেই তাদের দূরত্ব কমে যেত। সাবা খানম আরজুর রুমের দরজায় টোকা দিলেন। আরজু তখন অন্যমনস্ক হয়ে পড়ার টেবিলে বসেছিল। মাথায় চলছিল হাজারো ভাবনা। খালামণিকে দেখে মৃদু হেসে বলল, ভেতরে এসো খালামণি। তোর পরীক্ষা কবে থেকে? এই তো কয়দিন পর থেকেই। সাবা খানম কিছুক্ষণ হাসফাস করলেন। আরজু বইয়ে দৃষ্টি রেখেই বলল, কি বলবে বলে ফেলো। সাবা খানম শুকনো ঢোক গিলে বললেন, আপা মারা যাওয়ার পর থেকেই তোকে আমি নিজের মেয়ের মতো বড় করেছি। আমার একটাই উদ্দেশ্য ছিল তোকে জীবনে সুখী দেখা। আমি তোর ফিউচার নিয়ে বেশ চিন্তিত ছিলাম। আর তোর জীবনে নাহিদকে দেখে আমার ভয়ের সীমা ছিল না। তোর জীবনে নাহিদ আসার পর থেকেই তোকে আমি অন্য রকম দেখেছি। যেন পৃথিবীর সবচাইতে সুখী মেয়েটি তুই। আমি আসলেই বিশ্বাস করতে পারছিলাম না নাহিদ তোকে এতটা সুখে রেখেছে। তোর আর নাহিদের মধ্যকার সম্পর্কের দূরত্ব যদি হয়ে থাকে অতীতের ঘটনা তবে আমি বলবো ভুল করছিস। অতীতের ভুলের জন্য বর্তমান আর ভবিষ্যৎকে এভাবে নষ্ট করার কোনো মানেই হয় না। নাহিদকে আমি অনেক বছর ধরেই দেখছি। ছেলেটা আমার সকল ভুল ধারণা ভেঙে দিয়েছে। ছেলেটার ধৈর্যশীল আচরণ আমাকে অবাক করেছে। যেই ছেলে নিজের ভালোবাসার প্রতি এতটা ধৈর্য ধারণ করতে পারে সে নিঃসন্দেহে চমৎকার পুরুষ। আর সেই চমৎকার পুরুষটি একান্ত তোর নিজের। তোকে আমি সবসময় স্বাধীনতা দিয়েছি। আর নাহিদ তোকে আমার চাইতেও বেশি স্বাধীনতা দিয়েছে। বিয়ের পর কয়টা মেয়ে পারে এমন স্বাধীনভাবে চলতে? অন্তত একজন নেতার বউ কখনোই পারে না। শুধুমাত্র তোর নিরাপত্তার কথা ভেবে সে একজন গার্ড নিয়োগ করেছে। কিন্তু সেই গার্ডকে তোর স্বাধীনতায় হস্তক্ষেপ করতে দেয়নি। আমি জানি তুই বুদ্ধিমতী মেয়ে। পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে তুই সঠিক সিদ্ধান্ত নিতে পারবি। তোকে আমার পক্ষ থেকে কোনো প্রেশার দেওয়া হবে না। তুই যা ডিসাইড করবি সেটাই হবে। তবে আমি বলবো নাহিদের সাথে তুই ভীষণ সুখী হবি। কারণ ছেলেটা জানে তোর সুখ কিসে। তুই সময় নিয়ে সিদ্ধান্ত নে। কোনো জলদি নেই। আমি মা হিসেবে তোকে শুধুমাত্র গাইড করতে পারবো কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত তোর। আরজু গাল বেয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে বইয়ের পাতা ভিজিয়ে দিল। সাবা খানম আরজুর অশ্রু মুছে দিয়ে বলল, একদম কাঁদবি না। আমার মেয়ের চোখে কাজল মানায় অশ্রু না। আমি সেই আগের চটপটে আরজুকে দেখতে চাই। এমন মনমরা আরজু আমার একদম পছন্দ না। দেখতে ভীষণ বাজে দেখায়। আরজু অশ্রু সিক্ত চোখে হাসল। অবনী দরজায় দাঁড়িয়ে সবটাই শুনছিল। আজকাল আরজু আপুর মলিন মুখ দেখে তারও অস্থির লাগে। বাসায় সে কত শত অদ্ভুত কাণ্ড করে আরজু আপুকে হাসানোর জন্য। কিন্তু আপুর মুখের পার্মানেন্ট হাসি একজনই ফুটাতে পারবে। দেখতে দেখতে আরজুদের ফাইনাল ইয়ারে ফাইনাল এক্সাম চলে এসেছে। সাবিহার বাবা মেয়ের পরীক্ষার কথা ভেবে আপাতত বিয়ের বিষয়ে চুপ থাকলেও সাবিহা জানে পরীক্ষার পর বাবা কোমর বেঁধে বিয়ের জন্য নামবেন।
অন্যদিকে রামিম আজকাল সাবিহার সাথে একদমই কথা বলে না, সম্পূর্ণ এড়িয়ে চলে। একদিন সন্ধ্যায় নাইম মাহমুদ আরজুর সাথে দেখা করে গেছেন, পূর্বের ঘটনার জন্য মাফ চেয়েছেন, কিন্তু ছেলের কাছে ফিরে যাবার কোনো অনুরোধ করেননি। সেটা সম্পূর্ণ আরজুর উপর ছেড়ে দিয়েছেন, সেই সাথে আরজুকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বেশ ভালো করেই জানেন ছেলের মন তার প্রতি এত নরম হওয়ার পেছনে আরজু ছিল। আরজু এই মানুষগুলোকে চাইলেও ঘৃণা করতে পারছে না, না নাহিদকে আর না তার পরিবারকে। এই মানুষগুলো তাকে এত ভালোবাসা আর সম্মান দিয়েছে যে চাইলেই এদের অগ্রাহ্য করা সম্ভব হয় না। আরজু জানে প্রায় রাতেই নাহিদের গাড়ি তার জানালার সামনের রাস্তায় দাঁড়িয়ে থাকে। আগে আরজু কিশোরী ছিল, তখন নাহিদের এই বিষয়গুলি ধরতে পারেনি, কিন্তু বর্তমান আরজু পূর্ণ নারী। সে বুঝে তার স্বামীর উপস্থিতি। দমকা হাওয়ায় ভাসা মিষ্টি সুবাস নাহিদের উপস্থিতির জানান দেয়। আরজু মাঝে মাঝে বারান্দায় দাঁড়িয়ে সেই মানুষটিকে ধরা দেয়, আবার মাঝে মাঝে লুকিয়ে আড়াল থেকে কাঙ্ক্ষিত মানুষটিকে দেখে। এ যেন কোনো লুকোচুরি খেলা চলছে। অবনী আজ মন খারাপ নিয়ে নিশানকে কল করল। সে এখনো নিশানকে পরিচয় লুকিয়ে মাঝে মাঝেই কল করে। লোকটার ভেবাচেকা খাওয়া মুখটা দেখতে পেলে ভালো হতো। নিশান কল ধরতেই অবনী বলল, আপনি আমাকে একদমই ভুলে গেছেন। বল কি? আমার কবুল না বলা বউ তুমি। ভুলব কি করে? অন্তত তুমি কিছুদিন পর পর তো মনে করিয়ে দিতে একদমই ভুল করো না। মজা নিচ্ছেন? মোটেও না। আচ্ছা তোমার কি মন খারাপ পিচ্ছি? অবনী ঘাবড়ে গেল। তাকে পিচ্ছি বলছে? তার মানে নিশান তাকে আগেই চিনে ফেলেছে? অবনীকে চুপ থাকতে দেখে নিশান বলল, আজ পিচ্ছি বলার পরও চুপ হয়ে গেলে যে? আমি তো ভাবলাম নিশ্চয়ই কোনো সাইক্লোন ধেয়ে আসবে আমার দিকে। বুঝলাম। রোবট মানব বেশ চতুর। নিশান মুচকি হাসল। ভাবতে অবাক লাগে এই পিচ্ছিটাকে তার ভালো লাগে। অসম্ভব ভালো লাগে। নিশান বলল, অ্যাডমিশন টেস্ট কবে তোমার? কয়দিন পর। আমি এখন ভার্সিটির স্টুডেন্ট, তাই মোটেও আমাকে পিচ্ছি বলবেন না। আমার বয়সের তুলনায় তুমি পিচ্ছি থাকবে। আপনি যেহেতু এতই বুড়ো তাহলে বিয়ে করে নিচ্ছেন না কেন? এতদিন কাউকে মনে ধরেনি তাই। তবে এখন মনে হচ্ছে আরও কয়েক বছর অপেক্ষা করতে হবে। অবনী লাজুক হাসল আর বলল, কয়েক বছর পর কি কাউকে মনে ধরবে? হয়তো একজনকে মনে ধরেছে, কিন্তু তার জন্য অপেক্ষা করতে হবে। অবনীর সারা শরীর শিউরে উঠল। নিচের ঠোঁট কামড়ে বলল, শুনেছি অপেক্ষার ফল মিষ্টি হয়। নিশান আজ প্রথম শব্দ করে হেসে উঠল। এই পিচ্ছিটা তার নিরামিষ জীবনে হাজারো রং ঢেলে দিয়েছে। এমন পিচ্ছি সারা ঘরে তিরিং বিরিং করে ঘুরে বেড়ালে মন্দ হয় না। অন্যদিকে অবনী মনে মনে বিড় করল, এইবার আমার মা নির্ঘাত একটা মিনি হার্ট অ্যাটাক করবে। তার মেয়েরাই যত দুঃসাহসিক কর্মকাণ্ড করে বেড়ায়। তবে সেও আরজুর বোন। নিজের ভালোবাসাকে নিজের না করে দম নিবে না। তবে আরজু আপুর মতো এত কঠিন হৃদয়ের সে হবে না। নাহিদের সাথে অবনীর নিয়মিত যোগাযোগ হয়। আরজুর খোঁজ খবর সবটাই অবনী নাহিদকে দেয়। দেখতে দেখতে আরজুদের ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেল। আরজুদের ফাইনাল পরীক্ষা শেষ হতেই সাবিহার বাবা তার বিয়ের দিন ধার্য করে ফেললেন। সবকিছু এতই দ্রুত হচ্ছিল যে সাবিহা কি করবে বুঝে উঠতে পারছিল না। সাবিহা এই নিয়ে বিরোধিতা করলেও তিনি সেটা শুনতে নারাজ। আরজু আর বাকি সবাই সাবিহার বাবাকে বুঝাতে চেষ্টা করলেও কোনো কাজ হয়নি। তিনি নিজ সিদ্ধান্ত অনড়।
তাছাড়া তারা রামিমের ব্যাপারেও জোর দিয়ে কিছু বলতে পারেনি, কারণ রামিম নিজেই এসব বিষয় নিয়ে একদম মাথা ঘামাচ্ছে না। কেমন গা ছাড়া ভাব। বন্ধু মহলের সকলের কাছ থেকেই সে দূরত্ব বজায় রেখেছে। রামিম না ঠিকমতো বাসায় ফিরে আর না বন্ধুদের সাথে কোনো যোগাযোগ করে। সাবিহার জীবনে যেন এক দুর্বিষহ নেমে এসেছে। মেয়েটার মনে রামিমের জন্য ভীষণ অভিমান জমা হয়েছে। এমন কঠিন হৃদয়ের পুরুষটিকে মন দিয়ে আজ এত কষ্ট সহ্য করতে হচ্ছে। শুভ আর ফুয়াদ এসবে রামিমের উপর ভীষণ ক্ষিপ্ত। সামনের সপ্তাহেই সাবিহার বিয়ে আর ছেলেটার কোনো হেলদোল নেই। রামিম একবার বললেই তারা সেই মুহূর্তেই দুজনকে এক করে দিতে প্রস্তুত। একদিন রাতে তারা রামিমের বাসার সামনে অপেক্ষা করছিল। রামিম বাসায় ফিরল বেশ রাত করে। শুভ আর ফুয়াদকে ক্ষিপ্ত মেজাজে দেখে বলল, এত রাতে তোরা আমার বাসায় কি করছিস? আয় ভেতরে আয়। তারা বাসার ভেতরে ঢুকেই ফুয়াদ রামিমের গালে বেশ কয়েকটা চড় মেরে বসল। শুভ আর রামিম দুজনেই হতবাক, কারণ তাদের বন্ধুত্বে অনেক খুনসুটি হলেও কখনোই রেগে কেউ কারো গায়ে হাত তুলেনি। ফুয়াদ রামিমের কলার টেনে ধরল, বেশ ক্ষিপ্ত মেজাজ নিয়েই বলল, শালা মজা নিচ্ছিস? সবার সাথে যোগাযোগ বন্ধ রেখে কি বুঝাতে চাইছিস? বাসায় থাকিস না, কল পিক করিস না, পেয়েছিস কি? নাকি আমাদের তোর জীবনে কোনো প্রয়োজন নেই? কোথায় থাকিস কি করিস কিছুই বলছিস না। তোর জন্য মেয়েটা কেঁদে কেটে শেষ হয়ে যাচ্ছে। কাউকে ভালোবাসতে পারবি আর তাকে নিজের করার সাহস নেই? কাপুরুষ একটা। তোর জন্য যদি সাবিহা উল্টাপাল্টা কিছু করে বসে তবে আমার চাইতে খারাপ আর কেউ হবে না। তোর সাথে সব বন্ধুত্ব তখনই শেষ করে দিব। শুভ ফুয়াদকে টেনে সরিয়ে আনল আর তাকে শান্ত হতে বলল। তারপর রামিমের দিকে তাকিয়ে শুভ গম্ভীর স্বরে বলল, আন্টি নেই বলে তুই যা খুশি করে বেরাবি সেটা মানব না। তুই আমাদের দায়িত্ব। আজকাল কি করছিস কিছুই বুঝতে পারছি না। আন্টি সাবিহাকে পছন্দ করত, নিজের ছেলের বউ হিসেবেও দেখতে চেয়েছে। আজ যখন তোর ভালোবাসার মানুষটির তোকে প্রয়োজন তুই হাত গুটিয়ে কেন বসে আছিস? আরজু না হয় আমাকে কখনোই একজন প্রেমিক রূপে ভালোবাসানি, কিন্তু সাবিহা, আমরা সবাই জানি তোদের মধ্যকার কি চলছে। মেয়েটা আজ 4 বছর যাবৎ তোকে ভালোবাসে। তোর মুখ থেকে একটাবার ভালোবাসার কথা শোনার জন্য মেয়েটা ব্যাকুল হয়ে আছে। আর তুই কত সহজে মেয়েটার ভালোবাসা তুচ্ছ করে যাচ্ছিস। সময় থাকতে প্রিয়জনের মূল্য দিতে হয়, কারণ একবার হারিয়ে গেলে তাকে কখনোই ফিরে পাওয়া যায় না। ফুয়াদ খেয়াল করল ফ্লোরে রামিমের কাঁধের বেগটি পড়ে আছে। হয়তো তখন গায়ে হাত তোলার সময় পড়ে গেছে। কিন্তু ফুয়াদের চোখ আটকে আছে ব্যাগের ফাঁকে বের হওয়া একটা জিনিসে। ফুয়াদ নিচু হয়ে সেটা তুলতেই চমকে গেল। শুভকে ডেকে সেটা দেখল। দুজনেই প্রশ্নবিদ্ধ দৃষ্টি নিয়ে রামিমের দিকে তাকিয়ে রইল। সময় যেন স্রোতের ন্যায় বয়ে চলে। সাবিহার ক্ষেত্রেও তাই। মিরাজ নামক মানুষটির সাথে তার বিয়ে ঠিক হলেও মানুষটিকে তার একবার দেখা হয়েছে। লোকটির দিকে সাবিহা ফিরেও তাকায়নি। বাবা তাকে ছোটবেলা থেকেই ভীষণ ভালোবেসে। সাবিহাও বাবার বাধ্যগত সন্তান ছিল। বাবাকে প্রচণ্ড সম্মান করে মেয়েটা। কোনোদিন বাবার মুখের উপর কোনো কথা বলতে পারেনি। বাবাও তার সকল ইচ্ছা না চাইতেন পূরণ করেছে। কিন্তু তার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাবা এত দ্রুত নিচ্ছেন কেন? তার মতামতের দিকেও তেমন গুরুত্ব দিচ্ছেন না। আজ দুদিন যাবৎ মেয়েটা নিজেকে ঘরবন্দি করে রেখেছে। রুমের বাইরে একদমই বের হয়নি। সাবিহার মা মেয়ের এই অস্থিরতা বুঝতে পারলেও স্বামীর মুখের উপর কিছুই বলতে পারছেন না।
মানুষটা ছেলে মেয়েদের অসম্ভব ভালোবাসলেও নিজের স্ট্যাটাস নিয়ে বেশ সচেতন। উচ্চবিত্ত বন্ধুবান্ধবের সাথে তার উঠাবসা। সেখানে মেয়েকে নিতান্তই বেকার এতিম ছেলের হাতে নিশ্চয়ই তুলে দিবেন না। বেশ বিচক্ষণ মানুষ তিনি। মেয়েকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে কিছুতেই ধাবিত করবেন না। সাবিহার রুমের দরজায় নক করলেন সাবিহার বাবা। সাবিহা দরজা খুলে দিল। বাবাকে দেখে মাথা নিচু করে নিল। মেয়ের ফোলা চোখ দেখে বুঝতে পারলেন মেয়ে প্রচুর কেঁদেছে। সাবিহার বাবার ভীষণ কষ্ট লাগলেও সেটা মুখে প্রকাশ করলেন না। কখনো কখনো সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বাবা মাকে শক্ত হতে হয়। তিনি রুমে ঢুকে বললেন, সারাক্ষণ রুমে বসে থাকলে চলবে? আর কয়টা দিন আমাদের সাথে আছো? বাবা মাকে একটু সময় দিতে পারো। বিয়ের কনেকে এত মন মরা মানায় না। আমার মেয়েকে হাসি খুশি মানায়। সাবিহার চোখ থেকে টুপ করে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। বুকের ভেতরে চলা উত্তাল ঢেউ সে কি করে সামলাবে? সাবিহার বাবা মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, যার জন্য এমন মনমরা হয়ে আছো সে কি আদৌ তোমার খবর রেখেছে? তোমার বিয়ের খবর শুনে কি সে কোনোরকম বিচলিত হয়েছে? সাবিহা কিছুই বলতে পারল না। সাবিহার বাবা আবার বললেন, হয়তো বুঝে গেছে সে তোমার যোগ্য না। নিজেকে তোমার সামনে দাঁড় করানোর কোনো যোগ্যতা তার নেই। তোমাদের এই বয়সে ভুল মানুষকে পছন্দ করাটা অস্বাভাবিক কিছু না। তাই নিজেকে সামলে বিয়ের জন্য প্রস্তুত হও। সমাজে আমার একটা সম্মান আছে, সেটা ক্ষুণ্ণ করো না। বাবা মা সর্বদাই সন্তানের ভালো চায়। সাবিহা মাথা নিচু করে সবটাই শুনল। আজ একটাবার রামিম যদি নিজের ভালোবাসা প্রকাশ করত তবে বাবার সাথে তর্ক করে হলেও রামিমকে চাইত। কিন্তু সেই পথ রামিম বন্ধ করে রেখেছে। নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। আজ সাবিহার গায়ে হলুদ। বাসা ভর্তি আত্মীয় স্বজন ভিড় করেছে। সাবিহার যেন দম বন্ধ হয়ে আসছে। নিজেকে শেষ করে দিতে পারলে এই জঞ্জাল থেকে মুক্তি পাওয়া যেত। বিকেলেই আরজু, যারা আর রিমি সাবিহাকে নিয়ে পার্লারের উদ্দেশ্য বেরিয়ে পড়েছে। সাবিহার বিয়েতে আরজু আর বাকি বন্ধুরা মোটেও খুশি হতে পারছে না। অথচ তাদের কত প্ল্যান ছিল বন্ধুমহলের সকলের বিয়েতে অনেক আনন্দ করবে। আরজু হুট করে বিয়ে করে নিল। আর অন্যদিকে সাবিহার বিয়েটা কেউ মানতে পারছে না। তবে পরিস্থিতি এমন যে সাবিহাকে একা ছাড়তেও পারছে না। কিন্তু পার্লার থেকে বেরিয়ে এই সাবিহা অদ্ভুত কাণ্ড করে বসল। নিজের সকল অনুভূতির সাথে যুদ্ধ করে ক্লান্ত হয়ে পড়েছে সে। তাই সে সোজা বেরিয়ে পড়ল রামিমের বাড়ির উদ্দেশ্যে। আরজু, যারা রিমি রীতিমতো অবাক। তবে মনে মনে ভীষণ খুশি হল। সাবিহা সবকিছুর ঊর্ধ্বে নিজের ভালোবাসাকে প্রাধান্য দিয়েছে। এখন রামিমের পালা। ফুয়াদ আর শুভকেও সাবিহার হলুদে যায়নি। দুজনেই ভীষণ চিন্তিত সামনের ভবিষ্যৎ নিয়ে। রামিম ভীষণ ইন্ট্রোভার্ট টাইপের ছেলে। নিজেকে কারো সামনেই প্রকাশ করতে চায় না। অন্যদিকে সাবিহা বাবাকে প্রচণ্ড শ্রদ্ধা ও সম্মান করে। বাবার কথার বিপরীতে তেমন কিছুই বলতে পারবে না। রামিম অন্ধকার রুমে চুপটি করে বসে আছে। চোখ বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রু। প্রিয়তমাকে অন্য কারো হতে দেখার চাইতে যন্ত্রণার বোধহয় আর কিছুই নেই। কিন্তু সে বড্ড অসহায়। ঠিক তখনই ডোরবেল বাজতেই চোখ মুছে দরজা খুলতেই চমকে গেল। সাবিহা দরজার সামনে দাঁড়িয়ে। বাসন্তী লেহেঙ্গাতে চমৎকার লাগছে। বউ সাজে সব মেয়েকেই এত মোহনীয় লাগে নাকি সাবিহাকে একমাত্র এমন লাগছে রামিম ঠিক ঠাহর করতে পারল না। রামিম মুগ্ধ চোখে সাবিহার দিকে তাকিয়ে রইল। কিন্তু পেছনেই আরজু, যারা আর রিমিকে দেখে নিজেকে সামলে নিল। হতবম্ব হয়ে প্রশ্ন করল, তোরা?
সাবিহা এগিয়ে এসে রামিমকে জড়িয়ে ধরল। রামিম যেন হতবাক। রামিমের হৃদস্পন্দন যেন বেড়েই চলছে। সাবিহা রামিমকে জড়িয়ে কাঁদতে লাগল। রামিম দ্রুত সাবিহাকে দূরে সরিয়ে চিন্তিত ভঙ্গিতে বলল, সাবিহা, তোর মাথা ঠিক আছে? তুই এই সময়ে এখানে কি করছিস? সাবিহা ভেজা চোখে তাকিয়ে বলল, আমি চলে এসেছি রামিম। ওই বিয়ে আমি কিছুতেই করছি না। তোকে ছাড়া আমি অন্য কাউকে ভাবতেই পারি না। রামিম রেগে বলল, তোর মাথা ঠিক নেই। এইভাবে পালিয়ে আসার মানে কি? বাসায় ফিরে যা। তোকে আমি কখনোই কোনো কমিটমেন্ট করিনি। আর না বলেছি তোকে ভালোবাসি। তবে কি কারণে তুই বাবার সম্মানকে পায়ে ঠেলে এসেছিস? আমি তোকে ভালোবাসি রামিম। আর তুইও বাসিস। যদি নাই বাসতি তবে কান্না কেন করছিলি? ভালোবাসার কথা সব সময় মুখে বলতে হয় না। তুই কেন আমাকে ফিরিয়ে দিতে চাইছিস? যেখানে আমি তোকে ভালোবেসে তোর জীবনের সকল কষ্ট আপন করে নিতে চাইছি। রামিম কি বলবে বুঝে উঠতে পারছে না। এই মেয়েটা তার দৃঢ় মনোবল ভেঙে ছাড়বে। তাই রেগে সাবিহার বহু চেপে বলল, হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড? কাল তোর বিয়ে। একটা প্রতিষ্ঠিত ছেলেকে রেখে তুই আমার মতো একটা ছেলের কাছে এসে দয়া দেখাচ্ছি? আমাকে মোটেও দুর্বল ভেবে দয়া দেখবি না। আমি তোর যোগ্য নই। বাসায় ফিরে যা সাবিহা। আমি তোকে ভালোবাসি না। সাবিহা অস্থির হয়ে বলল, কেন মিথ্যা বলছিস? কেন আমাকে এই মরণ যন্ত্রণা দিচ্ছিস? তোর জন্য আমি সব ছেড়ে এসেছি আর তুই আমার দিকে একটা কদম বাড়াতে ভয় পাচ্ছিস? আমি মোটেও ভয় পাচ্ছি না। তুই বাসায় ফিরে যা। আমি একা থাকতে চাই। আর আরজু, তোরা ওর পাগলামিতে সায় দিচ্ছিস? ওকে নিয়ে যা। সাবিহা প্রচণ্ড রেগে রামিমের গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। রাগে মেয়েটার শরীর থরথর করে কাঁপছে। রেগে বলল, নিজের উপর ঘৃণা হচ্ছে। তোর মতো একটা কাপুরুষকে ভালোবেসেছিলাম, যার জন্য নিজের বাবার সম্মানকে বলি দিয়ে ছুটে এসেছি, সে এই প্রতিদান দিচ্ছে? যে মনের পীড়া অনুভব করতে পারে না, তার সামনে হৃদয়ের সমস্ত অনুভূতি প্রকাশ করা বৃথা। সেই ভালোবাসার কি প্রয়োজন যা হৃদয়কে ভেঙেচুরে পঙ্গু করে দেয়? তোর সামনে আমি কোনোদিন ভালোবাসার আকুতি নিয়ে ফিরব না। কোনো দিন না। সাবিহা রেগে রামিমের সামনে থেকে সরে আসল। যারা প্রচণ্ড রেগে গেল রামিমের উপর। এসব ফাজলামির মানে কি? সেও প্রচণ্ড রেগে রামিমের গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। টি শার্ট খামচে বলল, তোকে আমার বন্ধু ভাবতে লজ্জা লাগছে? আমাদের গ্রুপের সবচাইতে ম্যাচিউর মানুষটা আজ এমন ইম্যাচিউর কাজ করবে আমি ভাবতে পারিনি। আরজু টেনে যারাকে সরিয়ে আনল। যারা তখনও রাগে ফুসফুস করছে। আরজু রামিমের চোখে মুখে বিষাদ দেখতে পাচ্ছে। কিন্তু ছেলেটা কেন সাবিহাকে অগ্রাহ্য করছে? আরজু শান্ত সুরে বলল, তুই মুখে একথা বলছিস আর তোর চোখ আরেক কথা বলছে। কেন এই লুকোচুরি করছিস আমি ঠিক জানি না। তবে এসব কিছুর জন্য তোদের দুজনের জীবনেই বিপর্যয় নেমে আসবে। দুজনের কেউই সুখী হতে পারবি না। আজকের এই সময়টা আর কখনোই আসবে না রামিম। কেন নিজেকে গুটিয়ে নিচ্ছিস? মেয়েটা নিজে তোর বর্তমান পরিস্থিতি জেনেও তোর জীবনে জোড়াতে চাইছে। সত্যিকারের ভালোবাসা জীবনে বারবার আসে না। সেটাকে এইভাবে হাতছাড়া করিস না। রামিম আরজুর দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, সত্যিকারের ভালোবাসা তো তুইও পেয়েছিস। তাহলে তুই কেন সেটা হাতছাড়া করছিস? আরজু থমকে গেল। দৃষ্টি কেমন ঘোলা হয়ে আসছে। আরজু শুকনো ঢোক গিলে নিজের কান্না রোধ করল। আরজু আর এক মুহূর্ত দাঁড়াল না।
সেখান থেকে বেরিয়ে আসল। আরজু বেরিয়ে আসতেই ধপাস করে মেঝেতে বসে দুহাতে নিজের মাথার চুল খামচে ধরে উন্মাদের মতো গলা ফাটানো চিৎকার করতে লাগল রামিম। এই হাহাকার বোঝার ক্ষমতা বোধহয় পৃথিবীর একটি প্রাণীরও নেই। কি করে সাবিহাকে আটকাবে? সেই সন্ধ্যায় সাবিহা একদম মূর্তির ন্যায় বসেছিল। সবাই একে একে তাকে হলুদ দিচ্ছে, কিন্তু মেয়েটার কোনো হুঁশ ছিল না। সাবিহার মা মেয়েকে এমন অসাড় হয়ে থাকতে দেখে বারবার আঁচলে চোখ মুছলেন। সেই রাতে আরজু ওরা সাবিহাকে একা ছাড়ল না। কখন কি অঘটন ঘটিয়ে ফেলে কে জানে। সেই রাতে আর কারো ঘুম হল না। সকাল হতেই আবার বিয়ে বাড়ির ব্যস্ততা শুরু। সাবিহা বধূ বসে বসে আছে, মুখে নেই কোনো উজ্জ্বলতা। সাবিহার মলিন মুখটা দেখে আরজুর চোখ ভিজে উঠছে। ভালোবাসার মানুষটির থেকে সামান্য দূরত্ব ঠিক কতটা যন্ত্রণাদায়ক আরজু তা খুব ভালো করেই জানে। যারা আজ বারবার কান্না আসছে। সাবিহার এই মলিন মুখটা একদম সহ্য হচ্ছে না। রিমি সাবিহার হাত ধরে বসে আছে। কাল রামিমের বাসা থেকে ফিরে মেয়েটা মুখ ফুটে একটা শব্দও উচ্চারণ করেনি। রুমে কেমন পিন পতন নীরবতা বিরাজ করছে। অথচ আজ তাদের কত উল্লাস করার কথা ছিল, কিন্তু কেউ সাবিহাকে সান্ত্বনা দেবার ভাষা খুঁজে পাচ্ছে না। হঠাৎ বাইরে শোরগোল শুনে ওরা চমকে গেল। রিমিকে সাবিহার পাশে রেখে আরজু আর যারা বাইরে গেল দেখতে। আরজু কিছুটা সামনে এগিয়ে দেখল গেটের সামনে বেশ কয়েকটা গাড়ি, বেশ কিছু সিকিউরিটি একটা গাড়ি ঘেরাও করে দাঁড়িয়ে আছে। আরজু ঘাড় কাত করে সেদিকেই তাকিয়ে রইল। যারা নিজেও উৎসুক দৃষ্টি নিক্ষেপ করে রেখেছে। হঠাৎ গাড়ি থেকে একজনকে বের হতে দেখে আরজুর মুখ হা হয়ে গেল। যারা নিজেও হতবাক। সে আরজুর কানে বীর বীর করে বলল, আমাদের মেয়র জিজু সাবিহার বিয়েতে কি করে? মেয়র সাহেব বউয়ের বিরহে পাগল হয়ে গেল নাকি? বউ যেখানে বান্দা সেখানে। আরজু যেন যারা কথা শুনতেই পেল না। সে অবাক দৃষ্টিতে নাহিদকে দেখে যাচ্ছে। নাহিদ এক পলক আরজুর দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে সামনের দিকে দ্রুত চলে গেল। আরজু ভেবে পেল না নাহিদের আগমনের কারণ। সাবিহার বাবা হঠাৎ নিজ মেয়ের বিয়েতে শহরের মেয়রকে দেখে ভরকে গেলেন। তিনি ভাবতেই পারেনি এত বড় মাপের ব্যক্তি তার মেয়ের বিয়েতে উপস্থিত হয়েছে। তবে এই মুহূর্তে তিনি ভীষণ চিন্তিত। নাহিদের আসার কারণ তিনি ঠাহর করতে পারছেন না। তাই দ্রুত নাহিদের দিকে এগিয়ে আসলেন। অনুষ্ঠানের সকলেই উৎসুক দৃষ্টিতে নাহিদের দিকে তাকিয়ে আছে। নাহিদকে দেখেই সাবিহার বাবা মৃদু হেসে বললেন, স্যার আপনি আমার বাসায়? আমি তো ভাবতেই পারছি না। কিছু হয়েছে স্যার? নাহিদ আর চোখে আশেপাশের সকলের উৎসুক দৃষ্টি লক্ষ্য করে বলল, সৈকত সাহেব আপনি অস্থির হবেন না। আমি আপনার সাথে একান্তে কথা বলতে পারি? সৈকত সাহেব কি বলবেন ভেবে পাচ্ছেন না। তিনি নাহিদকে নিয়ে পাশের একটি রুমে চলে গেলেন। অন্যদিকে আরজু আর যারা হতবাক হয়ে সবটা দেখছে। ঘটনা ঠিক কি ঘটছে তারা বুঝতে পারছে না। যারা আরজুকে টেনে দরজার পাশে দাঁড়াল। ভেতরে কি হচ্ছে না জানা অবধি যারার পেটের গুড় গুড় কিছুতেই কমবে না। নাহিদ একটা সিঙ্গেল সোফায় বেশ আয়েস করেই বসে আছে। তার সামনেই চিন্তিত ভঙ্গিতে বসে আছে সাবিহার বাবা। একজন পাওয়ারফুল নেতা এইভাবে তার বাসায় আসার কারণ কিছুতেই বুঝতে পারছেন না। নাহিদ পাঞ্জাবির হাতা গুটাতে গুটাতে বলল, দেখুন শৌকত সাহেব, আমি জানি আমাকে হঠাৎ দেখে আপনি চিন্তায় পড়ে গেছেন। চিন্তার কিছু নেই, রিল্যাক্স হন। আজ আপনার মেয়ের বিয়ে। একজন বাবার জন্য এই দিনটি কতটা গুরুত্বপূর্ণ সেটা আমি জানি। ছেলে মেয়ের সুখের জন্য বাবা মা কত কিছু করে। তবে আপনি কি শিওর যে আপনার মেয়ে এই বিয়েতে খুশি?
সাবিহার বাবা ঘাবড়ে গেলেন। চোখ ছোট করে নাহিদের দিকে তাকিয়ে রইলেন। নাহিদ মৃদু হেসে বললেন, যেই সন্তানকে এত ভালোবেসে বড় করেছেন, তাকে এত স্বাধীনতা দিয়েছেন, সেই সন্তানের পরবর্তী জীবন নিয়ে আপনার চিন্তা স্বাভাবিক। বাবা মা সন্তানের সর্বোচ্চ সুখের কথা চিন্তা করে, কিন্তু অনেক সময় বাবা মা সন্তানের ভালো চাইতে যেয়ে অনেক খারাপ করে ফেলে। আপনি খুব ভালো করেই জানেন আপনার মেয়ে অন্য একটা ছেলেকে ভালোবাসে, তাহলে কেন তাকে অন্যত্র বিয়ের জন্য প্রেসার দিচ্ছেন? সাবিহার বাবা বুঝতে পারলেন নাহিদ রামিমের কথা বলছেন। তিনি অবাক হলেন, নাহিদ কি করে সাবিহা আর রামিমকে চেনে? তিনি আমতা আমতা করে বললেন, দেখুন স্যার, আমি তিলে তিলে সমাজে আমার একটা অবস্থান তৈরি করেছি। সমাজের উচ্চ ব্যক্তিবর্গের সাথে আমার চলাফেরা। আমার মেয়েকে যদি একটা বেকার, পরিবারহীন, নিম্নবিত্ত ছেলের কাছে বিয়ে দেই তবে সমাজে মুখ দেখাতে পারব না। আমার মেয়ে ভীষণ ইমোশনাল। সে আবেগী হয়ে ভুল সিদ্ধান্ত নিতে চাইলে বাবা হিসেবে তাকে শুধরে দেওয়া আমার দায়িত্ব। নাহিদ মৃদু হাসল, বলল, মেয়ে যদি সুখেই না থাকে তবে কি হবে অর্থসম্পদ দিয়ে? মেয়ের চোখের অশ্রুর চাইতে নিশ্চয়ই সমাজ আপনার জন্য গুরুত্বপূর্ণ না। দেখুন, রামিম খুব ভালো একটা ছেলে। আজকালকার যুগে এতটা ক্লিন ক্যারেক্টারের ছেলে পাওয়া দুষ্কর। ছেলেটাকে আমি বেশ কয়েক বছর ধরে দেখে আসছি। রামিম কেমন ছেলে সেটা আপনি নিজেও জানেন। বর্তমানে ছেলেটার আর্থিক অবস্থা ভালো না হলেও সে যথেষ্ট ব্রাইট একটা রেস্টুরেন্ট। ছেলেটা আমেরিকার টপ একটা ভার্সিটিতে স্কলারশিপ পেয়েছে। এটা খুব সাধারণ বিষয় না। আমি কিন্তু সেটা পারিনি যা এই ছেলেটা মেধা দিয়ে করে দেখিয়েছে। রামিম কিন্তু এই খবরটা আপনাকেই সবার আগে জানিয়েছিল। মনে অনেক সাহস জুগিয়ে আপনার কাছে সাবিহার হাত চেয়েছিল, কিন্তু আপনি তখনও ডিনাই করেছেন। উল্টো ছেলেটাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে সাবিহার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছেন। আপনি ছেলেটার অর্থ সম্পদ বিচার করেছে, অথচ ছেলেটার মেধা, বুদ্ধিমত্তা, সুশীল ব্যবহার আর প্রগাঢ় ব্যক্তিত্ব দেখেননি। দরজা পাশে দাঁড়ানো আরজু আর যারা এসব শুনে অবাক হয়ে গেল। এত কিছু ঘটে গেছে আর তারা কিছুই জানে না। কিন্তু নাহিদ এত কিছু কি করে জানে? যারা আরজুর দিকে সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে বলল, তোর নেতা সাহেব কি আমাদের সবার পেছনে স্পাই লাগিয়ে রেখেছে? ও মাই গড! তার মানে তোর জামাই নিশ্চয়ই আমার পেছনেও স্পাই লাগিয়েছে। আরজু বিরক্ত হয়ে যারার দিকে রেগে তাকাল। তারপর আবার দরজায় কান পাতল। নাহিদের তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে সাবিহার বাবার গলা শুকিয়ে গেল। এত ভেতরের খবর নাহিদ কি করে জানে ভেবে পেলেন না। নাহিদ দীর্ঘশ্বাস ছেড়ে সাবিহার বাবার হাতে হাত রেখে কোমল সুরে বলল, আমি বুঝতে পারছি আপনার কনসার্ন। মেয়ের ভবিষ্যৎ নিয়ে আপনি চিন্তিত। একজন বাবা হিসেবে এটা স্বাভাবিক। কিন্তু মেয়েকে বড় ঘরে বিয়ে দিয়েও যদি সুখী না দেখেন তখন? অর্থ কখনোই সুখ আনতে পারে না। সাবিহা আর রামিম আমার ছোট ভাইবোনের মতো। আমি চাই না ছেলে মেয়ে দুটো সারা জীবন মানসিক যন্ত্রণা নিয়ে বেঁচে থাকুক। রামিমের মা একজন স্কুল শিক্ষিকা ছিলেন। শিক্ষিত নারী ছিলেন আর সন্তানকেও শিক্ষিত করে গড়ে তুলেছেন। স্বামী ছাড়া একজন নারী হয়ে এই সমাজে মাথা উঁচু করে চলেছেন। ছেলেকে নৈতিক শিক্ষা দিয়েছেন। যেই নারী এই সমাজে নিজেকে সম্মানের সাথে টিকিয়ে রাখতে জানে সেই নারীর সন্তান ঠিক কতটা বাস্তববাদী আর কর্মঠ সেটা বলার অপেক্ষা রাখে না। বাবা মাকে হারিয়ে ছেলেটা এতিম, তবুও কখনো বিপথে যায়নি। আর না আছে কোনো বাজে অভ্যাস। শত কষ্টেও কখনোই কারো কাছে কোনো দয়া চায়নি। নিজে পরিশ্রম করে যাচ্ছে।
সবকিছু হারিয়ে যদি শেষে ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলে তবে ছেলেটার জন্য বেঁচে থাকা কঠিন হয়ে পড়বে। আপনি একজন বাবা। একটিবার সেই স্নেহময় বাবার দৃষ্টিতে ছেলেটার কথা বিবেচনা করে দেখুন। নাহিদ দীর্ঘশ্বাস ফেলে আবার বলল, রামিম ব্রাইট স্টুডেন্ট, ফিউচারে অনেক ভালো কিছু করবে আমার বিশ্বাস। আমেরিকায় ভালো গবেষণার সুযোগ আছে, সেখানে খুব সহজেই সেটেল হওয়া সম্ভব। আমি দেখতে পাচ্ছি ছেলেটার ব্রাইট ফিউচার। আপনি ছেলেটাকে 3টা বছর সময় দিন। আমি নিজে রামিমের দায়িত্ব নিচ্ছি। আপনি আমার ভরসায় মেয়েটাকে রামিমের হাতে তুলে দিন। আপনার মেয়ে রামিমের সাথে ভালো থাকবে। নিজের পছন্দের মানুষটিকে জীবনসঙ্গী করে পাওয়া সৌভাগ্যের ব্যাপার, আর সেই সৌভাগ্য নিজের বাবার হাতে পাওয়া পরম সৌভাগ্যের। আপনার মেয়ে আপনাকে অসম্ভব ভালোবাসে, সম্মান করে, শ্রদ্ধা করে। তাই তো আপনার বাধ্যগত সন্তান হয়ে নিজের অনুভূতি বিসর্জন দিতে প্রস্তুত। সন্তান যদি বাবা মায়ের সম্মান রক্ষার্থে স্যাক্রিফাইস করতে পারে তবে বাবা হয়ে আপনি কেন পারবেন না মেয়ের অনুভূতির মূল্য দিতে? ছেলেটা একটি সুযোগ ডিজার্ভ করে। আপনি কি রামিমকে একটা সুযোগ দেবেন? সাবিহার বাবার চোখ ভিজে উঠল। আসলেই মেয়েকে উচ্চবিত্ত পরিবারের বিয়ে দিলেও সুখের নিশ্চয়তা দেওয়া অসম্ভব। তিনি মেয়ের ভবিষ্যৎ সিকিউর করতে চেয়েছেন, কিন্তু মেয়ের মনের অবস্থা বুঝতে চেষ্টা করেনি। যদি মেয়ে সুখেই না থাকে তবে সামাজিক মর্যাদা আদৌ কাজে আসবে? রামিম ছেলেটা নিঃসন্দেহে ভালো, সুশীল চরিত্রে। তিনি বর্তমান চিন্তা করে ছেলেটাকে ফিরিয়ে দিয়েছেন, কিন্তু অদূর ভবিষ্যৎ চিন্তা করলে ছেলেটা একদমই ফেলনা নয়। তিনি চিন্তিত ভঙ্গিতে নাহিদের দিকে তাকাল। নাহিদ সাবিহার বাবার পিঠে আলতো ছুঁয়ে ভরসা দিয়ে বলল, পাত্রপক্ষ কি বলবে এসব নিয়ে চিন্তা করবেন না, এই দিকটা আমি সামলে নিব। রামিমের ফ্লাইট কাল, আপনি নিশ্চয়ই জানেন আপনার কি করণীয়। সাবিহার বাবা নাহিদের হাত ধরে কেঁদে উঠলেন। আসলেই কেউ তাকে এমন করে বুঝায়নি। তিনি তো মেয়েকে উচ্চ বংশে বিয়ে দেওয়া নিয়ে ব্যস্ত ছিলেন, কিন্তু তার শান্ত স্বভাবের মেয়েটি যে ঘুমড়ে ঘুমড়ে মরছিল সেটা দেখেও না দেখার ভান করে গেছেন। ক্ষতি কি একটাবার রামিমকে সুযোগ দিলে? যারা নিচের ঠোঁট কামড়ে চিন্তিত ভঙ্গিতে বলল, ইসস, আঙ্কেল যদি একবার জানতে পারে তার শান্তশিষ্ট মেয়েটা তার সম্মানে এক গ্লাস জল ঢেলে পালিয়ে গেছিল, তাহলে এই অনুশোচনের বদলে এই মুহূর্তেই মেয়েকে পটিয়ে বিয়ে দিতে দিত। আরজু জারার মাথায় চাপড় মেরে বলল, মুখ বন্ধ রাখো, তোর জন্য সব না হলে জলে যাবে। একদম চুপ। যারা মাথায় আলতো হাত বুলিয়ে মৃদু হেসে বলল, তোর নেতা সাহেব তো সেই জিনিস। এক মিটিংয়ে আঙ্কেলের মাথা থেকে বিয়ের ভূত বের করে নিয়েছে, আর তুই এই জিনিয়াস মালকে পাত্তা দিচ্ছিস না? এমন জীবনসঙ্গী পাওয়া ভাগ্যের বিষয় আরজু। যেই মানুষ অন্য সবার সমস্যা চুটকিতে সমাধান করতে পারে সে নিজের জীবনের সবচাইতে বড় সমস্যাটাই সমাধান করতে পারছে না। আফসোস। বলেই আরজুর দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করল। আরজু রেগে বলল, আমি সমস্যা? তুই সমস্যার আড়ত। বেচারাকে কেমন পেইনে রেখেছিস। আহা, আমাদের হ্যান্ডসাম মেয়রের কপালটাই খারাপ। আরজু ফ্যাল ফ্যাল করে জারার দিকে তাকিয়ে রইল। মনের গভীরে কোথাও না কোথাও গর্ববোধ হচ্ছে মানুষটিকে নিয়ে। মানুষটার কথায় জাদু আছে। সামনের ব্যক্তিকে কেমন বসে এনে ফেলে। মানুষটা তার চারপাশের প্রতিটি মানুষের খেয়াল রাখে। ভেবেই আরজু মুচকি হাসল। রামিমের মায়ের মৃত্যুর পর একদিন নাহিদ এসেছিল রামিমের বাসায়। রামিম অবাক হয়ে গেছিল নাহিদকে নিজের ছোট্ট কুটিরে দেখে। সেদিন বেশ কিছু সময় সে রামিমের সাথে কাটিয়েছে।
ছেলেটাকে ভরসা দিয়েছে। রামিম ভবিষ্যতে কি করতে চায় জানতে চাইলে রামিম মায়ের ইচ্ছার কথা জানায়। তিনি চাইতেন তার ছেলে বাইরের ভালো কোনো ইউনিভার্সিটিতে মাস্টার্স করবে। নাহিদ রামিমকে বলেছিল, তুমি অ্যাপ্লাই করে ফেলো রামিম, তুমি ভালো স্টুডেন্ট, একটা অপরচুনিটি পেয়ে গেলে তোমাকে আর ফিরে তাকাতে হবে না। তোমার পাশে আমি আছি। আরজুর হাজবেন্ড হিসেবে না বরং বড় ভাই হিসেবে তোমার পাশে আছি। একবার সিলেক্ট হয়ে গেলে যাওয়ার চিন্তা করতে হবে না। বড় ভাই সবটাই ব্যবস্থা করে দিব। নাহিদের আশ্বাসে বেশ কিছুদিন আগে রামিম আমেরিকার কয়েকটি সুনামধন্য ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিল। মায়ের ভীষণ ইচ্ছা ছিল বাইরের কোনো ভালো ভার্সিটি থেকে ছেলে মাস্টার্স করবে। মায়ের চলে যাওয়ার পর মায়ের শেষ ইচ্ছা পূরণের জন্য অ্যাপ্লাই করেছিল। কিছুদিন আগেই রামিম জানতে পারে সে আমেরিকার একটা ভালো প্রতিষ্ঠান থেকে 100% স্কলারশিপ পেয়েছে। প্রথমে রামিম বিশ্বাস করতেই পারছিল না। উপরওয়ালা তার প্রতি এতটা সহায় হয়েছে। এই খবরটা পেয়ে সে মনে একটু জোর পেয়েছিল। এই খবরটা সে সবার আগে সাবিহার বাবাকে জানতে চেয়েছে, কারণ নিজের যোগ্যতা প্রমাণের দারুণ একটা সুযোগ তার হাতে ছিল। শুধু সময়ের প্রয়োজন। সে তখনই বেরিয়ে পড়েছিল সাবিহার বাবার অফিসের উদ্দেশ্যে। অদ্ভুতভাবেই রাস্তায় তার দেখা হয় নাহিদের সাথে। নাহিদ তাকে দেখেই বলল, গাড়িতে উঠে এসো রামিম, তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দেই। রামিম প্রথমে ইতস্তবোধ করলেও পরে উঠে পড়ে। নাহিদ তাকে গুড লাক উইশ করে তাকে পৌঁছে চলে যায়। রামিমকে দেখে সাবিহার বাবা প্রথমে অবাক হয়। রামিম বেশ কিছুক্ষণ আমতা একটা করে সাবিহার বাবাকে সবটা বুঝিয়ে বলে। সাবিহার বাবার কাছে ছেলেটা একটু সময় চায়। নিজেকে প্রমাণ করেই সে সাবিহার বাবার সামনে দাঁড়াতে চায়। সৈকত সাহেব বেশ তীক্ষ্ণ মানুষ। হুমকি ধামকিতে কাজ হাসিলের চাইতে বিগড়ে যায় বেশি, সেটা তিনি জানেন। তাই রামিমকে ইমোশনালি আঘাত করলেন। তাই শান্ত সুরে বললেন, দেখো বাবা, আমি বুঝতে পারছি তোমার কথা, কিন্তু তুমিই বলো আদৌ তুমি আমার মেয়ের যোগ্য? আমার মেয়ে অনেক ভালো কিছু ডিজার্ভ করে। তোমাকে আমিও পছন্দ করি, কিন্তু মেয়ের জামাই হিসেবে একজন এতিম ছেলের হাতে মেয়ে তুলে দেওয়া কতটা যুক্তিসঙ্গত? আমার মেয়েকে আমি বেশ বিলাসিতায় বড় করেছি। তোমার অভাবের সংসারে গেলে তার এই ভালোবাসা ঠিক কতদিন টিকবে বলো? তুমি স্কলারশিপ পেয়েছ শুনে খুশি হয়েছি, কিন্তু তুমি ভবিষ্যতে ভালো কিছু করবে সেই আশায় মেয়েকে তোমার হাতে তুলে দেওয়ার কি ঠিক হবে? এটা তো বানের জলে মেয়ে ভাসিয়ে দেওয়ার সমান। আমার একটা স্ট্যাটাস আছে, সেখানে তুমি কখনোই ফিট হবে না। আমি জানি আমার মেয়ে ইমোশনাল, সে আমাকে সম্মান করে, কিন্তু আবেগী মেয়েটা হয়তো দিন শেষে তোমার কাছে ছুটে যেতে পারে। এমন কিছু হলে আমার আত্মহত্যা ছাড়া উপায় থাকবে না। তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমার তিলে তিলে গড়া আত্মমর্যাদা ক্ষুণ্ণ হতে দিও না। তাহলে আমার জন্য মৃত্যু ছড়া উপায় থাকবে না। একজন বাবা হয়ে তোমার কাছে আমি হাত জোর করছি। তুমি ওর কাছ থেকে দূরত্ব বজায় রাখলেন সে ঠিক এক সময় তোমাকে ভুলে যাবে। নিজেকে ঠিক সামলে নিতে পারবে। তুমি আমার মেয়েকে ছেড়ে দাও বাবা। বলেই সাবিহার বাবা রামিমের সামনে হাত জোর করে রইলেন। রামিমের মতো আত্মমর্যাদাসম্পন্ন ছেলের জন্য এটা চরম অপমানের। বাবার বয়সী একজন লোক তার সামনে হাত জোর করবে এই শিক্ষা তার মা কখনোই দেয়নি। রামিম সাবিহার বাবার হাত নামিয়ে ভেজা চোখে তাকিয়ে ভাঙ্গা গলায় বলল, আপনি চিন্তা করবেন না আঙ্কেল, আমি সাবিহার কাছ থেকে দূরে থাকব। আপনি হাত জোর করে আমাকে আর লজ্জা দিবেন না। আপনি আমার বাবার মতো। সেদিন ভাঙ্গা হৃদয় নিয়েই ফিরতে হয়েছিল রামিমকে।
তারপর থেকেই সে সাবিহাকে সম্পূর্ণ এড়িয়ে চলছে। রামিম চাইছিল যত দ্রুত সম্ভব দেশ ছেড়ে চলে যেতে, কারণ চারপাশের সব কিছুই তার জন্য বিষাদময় ছিল। বন্ধুবান্ধবরা তাকে ভুল বুঝছে। সাবিহার সেই মলিন মুখ তার ভেতরটা ঝাঁঝরা করে দিচ্ছে। মেয়েটাকে ফিরিয়ে দেওয়া রামিমের জন্য মোটেও সহজ ছিল না। মায়ের জমানো কিছু টাকা আর নাহিদের সাহায্যে সে সব ফর্মালিটি পূরণ করতে থাকে। এই বিষয়ে সে বন্ধু মহলের কাউকেই জানায়নি। চেয়েছিল চুপিসারে সবার কাছ থেকে আড়াল হয়ে যাবে, আর কোনোদিন এই মাটিতে ফিরে আসবে না। কিন্তু সেদিন ফুয়াদ আর শুভ তার ব্যাগে রাখা পাসপোর্ট আর কাগজপত্র দেখে ফেলে। রামিম 3 দিনের মধ্যে চলে যাচ্ছে দেখে দুজনেই বেশ অবাক হয়েছিল। রামিম সেদিন আর নিজের আবেগ ধরে রাখতে পারেনি। 2 বন্ধুকে জড়িয়ে কেঁদে ফেলেছিল। শুভ আর ফুয়াদকে সবটাই সে জানায়। রামিমকে কি বলা প্রয়োজন তারা যেন খুঁজেই পাচ্ছিল না। রামিম তার যাওয়ার পূর্বে কাউকেই এই খবর জানাতে মানা করে দেয়। তাই তো শুভ আর ফুয়াদ কাউকেই জানায়নি। সন্ধ্যার দিকে সাবিহার বাবাকে নিজের বাসায় দেখে রামিম ভীষণ ঘাবড়ে যায়। সাবিহার বাবার অস্থির মুখটা রামিমের মনে তীব্র ভয় সঞ্চার করল। এই সময় তো মানুষটার মেয়ে বিদায় করার কথা। সাবিহা আদৌ ঠিক আছে কিনা সেই চিন্তাই তার মাথায় ভর করল। আবেগী মেয়েটা কোনো ভুল কিছু করে বসেনি তো ভেবেই রামিমের সারা শরীর কাঁপতে লাগল। চলবে।